21শে জুলাই তাহলে বলি। 21শে জুলাইয়ের কথা। আচ্ছা, 21শে জুলাই চারিদিকে কি বলে গুলি চলছে। ঠিক কি ঘটেছিল? তুমি প্রত্যক্ষদর্শী, বুদ্ধবাবু আজকে আর নেই, মনীশ গুপ্ত আছেন, তুমি প্রত্যক্ষদর্শী, যতটুকু বলা যায় ততটুকু বলো। আমরা রেড রোডে বসেছি, আমাদের দিদি বলেছেন, মানে মমতাদি বলেছেন যে তোরা মুসলিম মেয়ে সেজে জ্যোতিবাবুর গাড়ি আটকাবি। আমি তো তখন বিয়ে হয়নি আমার, আমার পক্ষে মুসলিম মেয়ে সাজা সোজা। আমি ঘোমটা দিয়ে বসেছি। এবার হিজাব টিজাব পরে, বোরকা পরে, বোরকা পরিনি, আমি মাথায় ঘোমটা দিয়ে বসেছি। তখন এত তো হিন্দু মুসলমান আজকের মতো বেড়ে যায়নি। তখন আমাদের সঙ্গে একজন মেয়ে ছিলেন, সরি শ্যামলী ভদ্র বলে, তিনি তখন বিবাহিত, মানে তিনি তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তিনি বসেছেন, তার হাতে শাখা পলা সব আছে। সেটা খোলেননি না, তখন হোমওয়ার্কটা ঠিকঠাক মতো হয়নি। হ্যাঁ, শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডাকনাম দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, পিসি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিহাসে অমর হয়ে থাকবেন, কারণ ভাইপোর প্রতি এই বাৎসল্য, এই কেমিস্ট্রিটাকে তুমি কিভাবে দেখেছো? পিসি ভাইপোর এই বাৎসল্য। কিন্তু আমারও মাঝে মধ্যে একটা রাগ হয় যে আমার মা ভাইপোদেরকে একটু বেশি ভালোবাসে বলে আমার ছোটবেলায় একটা অনুযোগ করতাম। কিন্তু এখন তো দেখি যে ভাইপোর প্রতি ভালোবাসায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের থেকে অনেক এগিয়ে। কারণটা কি? না মানে তোমার তুমি যেটা মানে বলতে কমফোর্টেবল তুমি সেটাই বলবে, না হলে বলবে না। এটা বলতেই হবে, আমি একদম জোর করব না। আসলে এইখানে একটা অন্য কেমিস্ট্রি কাজ করে। আচ্ছা, ও দুটান পাক্কা কাউন্সিলর ছিল এই ওয়ার্ডেরই, 40 নম্বর ওয়ার্ডের বইপাড়ার কাউন্সিলর। আমি 4 বার এমএলএ ছিলাম, একবার ডেপুটি স্পিকার ছিলাম। আমি 22টা ছেলে মেয়েকে চাকরি দিয়েছি, সরকারি চাকরি দিয়েছি, মানে বিধানসভার এনক্লেভে, বিধানসভায় কি বলে ওই এমএলএ হোস্টেলে সবাইকে। তারা বলতেন যে বৌদি, অনেকে বৌদি ডাকে, অনেকে ম্যাডাম ডাকে, তুমি যদি 1 লাখ টাকা করেও নিতে তাহলে এতদিনে তোমার 22 লাখ টাকা হতো। আজকের এই দুর্নীতি দেখে কি মনে হচ্ছে? আমি ভুল করেছি এই দুর্নীতিগ্রস্ত। তবে দিদি কিন্তু অত্যন্ত বিচক্ষণ, দিদি বুঝেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনালী গুহ একটা সময় অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো নাম ছিল, একদম প্রায় হরিহর আত্মা বলা যায়। আমি তোমাকে জিজ্ঞেস করি, কি এমন কারণ যার জন্য বাড়ি দুটো আলাদা হয়ে গেল? বাড়িতে আসার কথা বলছিলে, কি কারণে বাড়ি দুটো আলাদা হয়ে গেল? তোমার কষ্ট হয়েছিল যখন বাড়িটা আলাদা হলো, দলটা আলাদা হলো? যখন কংগ্রেস ছেড়ে আমরা তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে গেলে, যখন তৃণমূল ছাড়তে বাধ্য হলে? আমি কি তৃণমূল ছাড়লাম? আমাকে তো তৃণমূল রাখলো না। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে যিনি আছেন তার সম্পর্কে তো আমার নতুন করে বলার কিছু নেই। যে কদিন ইউটিউব কনসেপ্টটি থাকবে সে কদিনই ইন্টারভিউটি মানুষের মধ্যে থেকে যাবে। সোনালী গুহ, সোনালী, তোমার জন্য এই ফুলটুকু আমার কাছে অনেকটা। তুমি প্রথম এই, আমি কতদিন অসুস্থ হয়েছি? 2023 থেকে অক্টোবর, 2023-এর 16ই অক্টোবর যখন অমিত শাহজি আসলেন ওই সজল ঘোষের পুজো উদ্বোধন করতে, সেদিন মিথ্যা কথা বলবো না, সজল ঘোষ আমাকে কর্ডিয়ালি ইনভাইট করেছিল টু প্রেজেন্ট অ্যাট দ্য স্টেজ অফ অমিত শাহজি, উইথ অমিত শাহজি। তখন আমার হাজবেন্ড এখানকার আগে কাউন্সিলর ছিলেন, পার্থব, আমরা জানি। হ্যাঁ, তো তিনি সজল ঘোষকে বললেন যে সজল, আজকে তোমার দিদি অমিত শাহজি স্টেজে থাকতে পারছেন না। তখন সজল শুধু 2টো অক্ষর লিখলো, এ মা। তো আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলেন, কেন দাদা? সেদিনই আমার স্ট্রোক হয়েছে, আমি ঘরের মধ্যে পড়ে গেছি, আমার বাচ্চাটা সঙ্গে ছিল, এটা বাঁচোয়া। তো তারপর থেকে কোনো রাজনৈতিক দল
আমার কোনো খোঁজ নেননি। সামনে 2026, তো কে হারবে কে জিতবে সে তো পরের কথা। সোনালী গুহ ছাড়া পশ্চিমবাংলার নির্বাচন গত 3 দশকে পশ্চিমবাংলা দেখেনি। সেই সোনালী গুহ যার ভয় একটা সময় প্রশাসন, বামফ্রন্টের প্রশাসন থরথর করে কেঁপেছে, এবং তৃণমূলের প্রশাসনের একদম শুরু থেকে, আমি যদি খুব ভুল না করি দিদি, সোনালী গুহ 2001, 2006, 2011 এবং 2016 4বার সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন, যে সাতগাছিয়া কেন্দ্র থেকে 5বার জিতে ঐতিহাসিক নজির, ঐতিহাসিক কীর্তি স্থাপন করেছিলেন প্রয়াত জননেতা জ্যোতি বসু। জ্যোতিবাবুর কেন্দ্র থেকে তুমি 4বার জিতেছো, 5বার জ্যোতিবাবুর রেকর্ডটা স্পর্শ করা হলো না, এটা তোমার একটা আক্ষেপ রয়ে গিয়েছিল, কেন হলো না? সেটা যিনি টিকিট আমাদের দলে বন্টন করেন, মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলতে পারবেন। তিনি চাইতেন, মানে তিনি এখনো চান যে সব রেকর্ড তিনি একা স্পর্শ করবেন, অন্য কেউ যাতে স্পর্শ না করে। দিদি, রাজনীতিতে আসা, তৃণমূল কংগ্রেসে আসা কিভাবে? কারণ আমি যদ্দূর আমার হোমওয়ার্ক, সেটা যদি ভুল না বলে, তাহলে পার্থবাবুর জুনিয়র ছিলে তুমি কলেজে, তখন তারপরে তোমরা তৃণমূল কংগ্রেসে আসাটা কিভাবে? পার্থবাবু মানে কোন পার্থবাবু? মানে আমি দাদার কথা বলছি। না, পার্থবাবুর সঙ্গে তো আমার তখন কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ, কিন্তু জুনিয়র ছিলে তুমি কলেজে। তো আমি চারুচন্দ্র কলেজে পড়তাম জুলজি অনার্স নিয়ে, আর উনি চিত্তরঞ্জন কলেজে পড়তেন। তো কলেজ তো দুটো আলাদা, একটা আলাদা, কিন্তু জুনিয়র ছিল সম্ভবত যখন পার্থবাবু, তখন জিএস ছিলেন সম্ভবত। না না, পার্থবাবুর সঙ্গে তখন আমার কোনো সম্পর্কই ছিল। আচ্ছা, আমি যখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হলাম, তৃণমূল ছাত্র পরিষদের যখন প্রেসিডেন্ট হলাম, তখন আমি প্রেসিডেন্ট হয়েছি, এরা সব আমার, পার্থবাবুরা সব আমার কমিটিতে রয়েছে। তখন কোথাও একটা আমার ওকে ভালো লেগে গেল। আচ্ছা, তারপরে আমরা গেছি পুরুলিয়াতে, নয়না বন্দ্যোপাধ্যায় দিদিকে বললেন, দিদি জানো তো সোনালী না প্রেম করছে। আচ্ছা, তখন দিদি ঘুরে বসলো। দিদি আগে তো খুব পান খেত। তাই নাকি? হ্যাঁ, পান খেত। দিদি এই পানের এসব কিসব সরঞ্জাম টরঞ্জাম বার করছে, যে কি বলছিস নয়নাকে নয়না বলতো না, কিন্তু কি বলছিস বনু? তখন ও কি করে ছেলেটা? দিদি কিচ্ছু করে না। তখন তুই ওর সঙ্গে প্রেম করে দিবি? তখন নয়না বলছে, শুধু প্রেম না দিদি, রেজিস্ট্রি হয়ে গেছে, আমাদের তখন রেজিস্ট্রি হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা। তখন দিদি বলল, ও কি করে? দিদি আমি তো বললাম ও কিচ্ছু করে না। তুই কি ভরসায় ওর কাছে গেলি? দিদি ভালোবেসে। বলে ও কি রেলে চাকরি চায়? তখন দিদি রেলমন্ত্রী। দিদি ও কিচ্ছু চায় না, ও খিদেটা পলিটিক্যাল, তুই মন দিয়ে শোনো। ও যে কোনো একটা ওয়ার্ডে তৃণমূলের টিকিট চায়। বলছে ও থাকে কোন ওয়ার্ডে? 40। বলে ওখানে আমাদের কে আছে? কে নেই বলো? এখানে তো বালুদা আছে, মানে জ্যোতিপ্রিয় মল্লিক, ফান্টাদা আছে। ফান্টাদা মানে ফাটাকেস্টের পুজো যে করে প্রবন্ধ রায়। বলে বালুর ওয়ার্ডে তুই থাকবি গিয়ে, যদি বিয়ে হয়? বলে বিয়ে হবে না মানে? দিদি 40 ওয়ার্ডটা লিখে, 40 লিখলো একটা, তারপরে একটা ব্র্যাকেট করে রাখলো। আমি ওকে ফোনে বললাম, ও বলে দূর ছাড়ো তো। তখন এই ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসে একজন দাবিদার ছিল টিকিটের, তার সোনার ব্যবসা, সে আমাদের একজন নেতাকে অনেক গয়না টয়না দিল, মানে আংটি টাংটি দিল। আমি বললাম, দিদি ওই ওয়ার্ডে কিন্তু অনেক দাবিদার। দিদি বললো যেমন? আমি বললাম তাদের নাম। বললো আচ্ছা। দিদি ওই সব কথা শুনলোই না। তারপর আমাদের তো ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আমার বিয়েতে সব প্রেসে সব গেছে। আমি দেখছি বউ ভাতের দিন হঠাৎ পুলিশ গোটা বাড়িটা ঘিরছে। আচ্ছা। তখন ও এসে বলছে বোধহয় এমআর আসবে, এমআর বলে রেল মিনিস্টারকে। তখন আমি তুমি খেপেছো? এমআরের বিয়ে হয়নি, আর এমআর এখন আমার কিছুক্ষণ বাড়ি আমাদের ফুলসজ্জা হবে। এমআর আমার দিদি নিতে পারে না। আচ্ছা, তাই নাকি? একদম নিতে পারে না। বলে তাহলে যে তোমাকে আমাদের বিয়েতে, দিদি আমি বিয়েতে আসিনি, কিন্তু দিদি আমার বিয়েতেও আসেনি। তখন বলছে যে পুলিশ যে বলছে এমআর আসবে। আমি না না। তখন বলছে তাই? হ্যাঁ, দিদি কৃষ্ণাদির বিয়েতে ছিল, কৃষ্ণ চক্রবর্তী যে যাকে বিয়ে করেছে, সমীর চক্রবর্তী।
কৃষ্ণাদি আমাকে বলেছিল যে দেখবি সোনালি, তোর বিয়েতেও দিদি যাবে না। আচ্ছা, যাবে না। কিন্তু দিদি ফর্চুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক, দিদি তমাদার বিয়েতে গেছিল। তমাদা হচ্ছে দিদির বাড়ির পাশে ঝর্ণাদিকে তমাদা বিয়ে করেছে। ঝর্ণাদি স্টেট ট্রান্সপোর্টে কাজ করে, একটু বোকা 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 বোকা। তো দিদি অনেক দিনের সঙ্গী। ঝর্ণাদি গিয়ে দিদির কাছে বসে শুধু কাঁদছে। কেন? এই দিদিকে ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, দিদির বাড়ির লোকেদের বক্তব্য হচ্ছে ঝর্ণাদি কাঁদছে আর দিদি একটা করে সোনার জিনিস দিয়ে দিচ্ছে। আমি না, এই ব্যাপারটাকে এত হালকা করে দেখিস না। আমি দিদির ভাই বোনদের তো সবাইকে তুই করে বলতাম, এত হালকা করে দেখিস না লতা। বলে হ্যাঁ রে, ঝর্ণাদি কাঁদছে আর দিদি একটা করে সোনার জিনিস দিচ্ছে। না, আমি ঝর্ণাদিকে জিজ্ঞেস করলাম, ঝর্ণাদি তোকে দিদি কি দিয়েছে? বলে দূর, কিছুই দেয়নি তো। ঝর্ণাদি তো একটু বোকা বোকা। তখন দিদি ও মাংস খেত না। ঝর্ণাদি মাংস এখনো খায় না বোধহয়। দিদি ঝর্ণাদির গায়ে কিছুটা চানাচুর ঢেলে দিল। দিদি বলছে তুই এটা নিয়ে চলে যা। আমাদের খুব খারাপ লাগলো, আমরা সবাই খেতে বসেছি। কেউ না খেতে পারে, না খায় তা তুমি তো চানাচুর দেবে কেন? তাকে খাওয়ার জিনিস কিছু একটা দাও। ঠিক। তারপরে আমাদের বিয়ে হয়ে গেল। আমি ওখানে দিল্লি চলে গেলাম। আমি স্টেশনে পৌঁছেছি, দিদি তো রেলমন্ত্রী। দিদির জন্য তো সেলুন দিদি উঠতেন না কখন, এমনি রাজধানী এসি ফার্স্টে যেতেন। দিদি যাচ্ছেন, দিদি বলছেন কি রে তুই যাচ্ছিস, তোর বর আসলো না? দিদি তো ফোন করেছি, উনি রওনা দিয়েছে। বলে এখন থেকেই উনি? দিদি বলছে আমি তোর বরকে তো দেখিনি সোনালি, আমাকে তোর বরকে দেখাবি? হ্যাঁ দিদি, তোমারই তো কাউন্সিলর, তুমি দেখবে না? ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনালী গুহ একটা সময় অঙ্গাঙ্গী ভাবে জড়িত দুটো নাম ছিল, একদম প্রায় হরিহর আত্মা বলা যায়। আমি তোমাকে জিজ্ঞেস করি, কি এমন কারণ যার জন্য বাড়ি দুটো আলাদা হয়ে গেল? বাড়িতে আসার কথা বলছিলে, কি কারণে বাড়ি দুটো আলাদা হয়ে গেল? তোমার কষ্ট হয়েছিল যখন বাড়িটা আলাদা হলো, দলটা আলাদা হলো? যখন কংগ্রেস ছেড়ে আমরা তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে গেলে, যখন তৃণমূল ছাড়তে বাধ্য হলে? আমি কি তৃণমূল ছাড়লাম? আমাকে তো তৃণমূল রাখলো না। আমি যে কথাটা বলতে গিয়ে বলতে পারলাম না, সেই কথাটা বলছি যে আজকে থেকে যদি 10 মাস বাদেও তুমি আমার বাড়িতে আসো, আমার বাড়িটা এরকমই দেখবে। আমার ঘরে কোনো দুর্নীতি নেই। ও দুটান পাক্কা কাউন্সিলর ছিল এই ওয়ার্ডেরই, 40 নম্বর ওয়ার্ডের বইপাড়ার কাউন্সিলর। আমি 4 বার এমএলএ ছিলাম, একবার ডেপুটি স্পিকার ছিলাম। আমি 22টা ছেলে মেয়েকে চাকরি দিয়েছি, সরকারি চাকরি দিয়েছি। মানে বিধানসভার এনক্লেভে, বিধানসভায় কি বলে ওই এমএলএ হোস্টেলে সবাইকে। তারা বলতেন যে বৌদি, অনেকে বৌদি ডাকে, অনেকে ম্যাডাম ডাকে, তুমি যদি 1 লাখ টাকা করেও নিতে তাহলে এতদিন তোমার 22 লাখ টাকা হতো। আজকের এই দুর্নীতি দেখে কি মনে হচ্ছে? আমি ভুল করেছি এই দুর্নীতিগ্রস্ত। তবে দিদি কিন্তু অত্যন্ত বিচক্ষণ। দিদি বুঝেছিল, দিদি আমাদের বাড়িতে তো অনেকবার গেছে, বাপের বাড়িতে অনেকবার গেছে। আমাদের বাড়িতে তুমি দেখবে, আমার বাড়িতে আর কিছু না থাক, বাবা লোকনাথের একটা ফটো ঢোকার সময় দেখে, ওইখানে আমি বাবা লোকনাথের পুজো করি প্রত্যেকবার। দিদি বাবা লোকনাথের পুজোর সময় আমাদের বাপের বাড়িতে, দিদি তো ঘরের মেয়ে, দিদি আমাদের বাড়ির পাশে, আমরা তো ওই কি বলবো শহরতলি টাইপের আমাদের পাড়া ছিল। আমার বাড়ির নাম্বার ছিল 11 নম্বর ব্যানার্জি পাড়া রোড। দিদি ওর পাশে একটা সিমেন্টের মানে সিঁড়িতে দিদি বসে, আমার মা বলতো তুমি কি খাবে? মা কিন্তু তুমি বলতেন। তখন বলতো মাসিমা আমাকে ঝাল ছাড়া যা পারবেন দেবেন। মা কিন্তু ওই পায়েস হোক, খিচুড়ির যে জায়গাটা ঝাল ছাড়া হতো সেটা দিত। দিদি ভালো করে খেতেন প্রসাদ হিসেবে। আমার মা 89 সালে আমাদের পাড়ায় পাশে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা হঠাৎ করে ভেঙে পড়লো। মা কিচ্ছু ভাবলেন না। মমতাদি ছিলেন, মমতাদি এমপি তখন। মা ভাবলেন সব দেখবে কোনো একটা দুর্ঘটনা ঘটলে পাড়ার লোকেরাই কিন্তু বেশি 100 বার হাত দেয়, সব পাড়ার লোক নেমে গেল। মা তখন ভাবছেন আমি কলেজ থেকে ফিরেছি কিনা, আমার দাদা অফিস থেকে ফিরেছে কিনা।
মা প্রথম ফোনটা কাকে করলেন? মমতাদিকে। মমতাদি নিজেই ফোনটা ধরলেন, বলছে হ্যালো। তখন মা বলছে আমি একটু মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই, আমি শেখরের মা। তো আমার দাদা শেখর গুহ, তিনি মমতাদির অফিস সেক্রেটারি ছিলেন। তখন বলছে আমি কথা বলছি মাসিমা, আমি মমতা ব্যানার্জি বলছি। তখন মা বলছে মমতা তুমি শিগগির আমাদের পাড়ায় এসো, আমাদের পাড়ায় একটা বিরাট দুর্ঘটনা ঘটেছে। তখন বলছে শেখর সোনালী সব ভালো আছে তো? তখন বলছে হ্যাঁ শেখর সোনালী সব ভালো আছে, কিন্তু আমাদের পাড়ার পাশে যে ব্রিজটা, যেটা দিয়ে তুমি আমাদের বাড়িতে ঢোকো, সেই ব্রিজটা পুরো ভেঙে পড়েছে, অনেক লোক জলের তলায়। মমতাদি সেদিন রাত্রি 3:30 পর্যন্ত আমাদের বাড়িতে ওই 11 নম্বর ব্যানার্জি পাড়া রোডে কাপের পর কাপ চা খাচ্ছে আর বসে আছেন। খুব চা খান? তখন এত চা খেতেন। আচ্ছা। আমাদের ঘরে কেউ আসলে তো চা করতে হবে। আমাদের ঘরে একজন দিদি থাকতেন মনু বলে। মা বললেন যে মনু, মমতাদি এসছেন, তুই চা বানাও। মনু চা বানিয়ে গেল। তখন মমতাদি চা খেলেন, মমতাদির জন্য কিন্তু ডুবুরি নামলো। তারপরে মমতাদি ওই ব্রিজটার জন্য অনেক করেছেন, প্রচুর। মানে মমতাদি এমন করতেন সেই সময় যা দেখে আমরা উদ্বুদ্ধ হতাম। মানে মমতাদি যেন কাউন্সিলর, মমতাদি বাড়িতে বাড়িতে ঢুকে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছেন, এই কি রান্না হয়েছে। আমি মমতাদির সঙ্গে মালদাতে একটা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মমতাদি গিয়ে বলছেন কি তোমাদের বিয়ে বাড়িতে ঢুকে গেছেন। তখন সবাই বলছে আপনি মমতাদি তো? বলে হ্যাঁ তাই মনে হচ্ছে তো। আর দিদি দেখবেন একটা অভ্যাস আছে, দিদি হাত জোর করে নমস্কার করে। ঠিক। আমার ওই হাত জোর করা অভ্যাসটা দেখো, সৎসঙ্গে পড়লে স্বর্গবাস, অসৎসঙ্গে পড়লে নরকবাস। তখন দিদি বললেন তাই তো মনে হচ্ছে। বলে দিদি আপনি এসছেন? মেয়ের মা বলছে আজকে আমার মেয়েটার বিয়ে, একটু মিষ্টি মুখ করে যান। তখন দিদি বলছে মাসিমা আমি তো মিষ্টি খাই না। এই আমার সঙ্গে যারা এসছে আমাকে বলতো মুটকি, দিদি বলতো মুটকি। আমার কোনোদিনও কিচ্ছু মনে হয়নি, আমি চিরকালই মোটা ছিলাম। এই মুটকিটা খাবে, তুমি খাবে। এখন অনেক রোগা হয়ে গিয়েছেন, তখন তো যথেষ্ট হেলদি ছিলেন সবকিছু। আচ্ছা, সোনালী গুহর কাছে আমি জানতে চাই, বিরোধী দলনেত্রী আগুন কোনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে তুমি বেশি এগিয়ে রাখো? বিরোধী নেত্রী। তাই না? ওই যে ট্রেডমার্ক আন্দোলন, ওই যে জঙ্গিপনাটা, সেটা কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার কথা ধার করেই বলি, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এত আসছে, এই সময় রাজনীতির ইতিহাসটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া অসম্পূর্ণ। কেউ তার বিপক্ষে থাকতে পারেন, কেউ তার পক্ষে থাকতে পারেন, অসম্পূর্ণ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোনালী গুহ ছাড়া অসম্পূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দুর্নীতির অভিযোগ, উনি যখন যুবনেত্রী, উনি যখন উঠে আসছেন 1984-তে প্রথম জয়, তারপরে পরপর রকেট গতিতে উত্থান, ওই বামফ্রন্টকে হারানো যাবে কেউ ভাবতো না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত ধাক্কা, মানে একটা অভিঘাত তৈরি করলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে খুব দুর্ভাগ্যজনক হলেও তার নামও চলে আসছে পরোক্ষভাবে। কেউ বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়েছি, কিন্তু বিইং দ্য চিফ মিনিস্টার শি ইজ বিকামিং লায়াবল ফর দিস পার্ট। কেন হলো এটা, কি কারণে? সোনালী গুহর কি অবজারভেশন? দেখো, মমতাদি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হলেন, আমি যতদূর আমার মানে অবজারভেশন, আশেপাশে যারা ছিলেন, এখনো যারা আছেন, সবাই যে দুর্নীতিগ্রস্ত তা কিন্তু নয়। মমতাদির সঙ্গে আজও বলতে হচ্ছে একজন অত্যন্ত সৎ মানুষ, তিনি হচ্ছেন সুব্রত বক্সী। অবশ্যই আমাদের পার্টি, মানে এখন তো আমি পার্টি মানে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি, কিন্তু পার্টি বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে। ঠিকই তাই, আমাদের পার্টি প্রেসিডেন্ট অত্যন্ত সৎ মানুষ। তিনি মমতাদি বলতেন, সবসময় বলতেন, সোনালী বলতো মমতাদি কি খায়? বক্সিদা ওই তো 50 গ্রাম চালের ভাত খায়। দিদি কিন্তু খুব পুয়ার ইটার। আমি দিদির বাড়িতে প্রথম অন্ন গ্রহণ করি 90 সালের 9th অগাস্ট। আমি দেখি দিদি খুব কম ভাত খাচ্ছে, আর ও ভাইয়ের বউরা আমাকে খেতে দিচ্ছে। তখন আমি সব ভাইয়ের বৌদি বলতাম, আমি সেজে ভাইয়ের বউ আমাদের খেতে দিলেন। আমি বলছি না সেজে বৌদি, আমি তো মাছ খাই না। তখন মমতাদি বলছে কি রে তুই মাছ খাস না? আসলে আমি মাছ খাই, মানে দিদি খাচ্ছেন না বলে না, দিদি খাচ্ছেন না বলে ওদের না, সেটা নয়, ওদের মাছের টক হয়, আমরা তো মাছের টক খাই না।
তখন আমি বলছি না দিদি, আমি আসলে মাছটা ভালোবাসি না। তুই কি ভালোবাসিস? আমি সকালে বিকালে ডিম খাই। এখন তুমি জিজ্ঞেস করো আমার হাজবেন্ড, ও বলবে সোনালি কি ভালোবাসে, আমি বলবো যে আমি ডিম খেতে ভালো। ডিম আর ফুচকা, ফুচকা টুচকা যাই, আমি ডিমটা আমার আচ্ছা। তখন বললেন যে যাত লতা, ঝর্ণার মা, মানে ওই যে তমাদার শাশুড়ি, উনি দিদিকে বাড়িতে ডিম কষা হলে দিদিকে দুটো দিয়ে যেতেন। ঝর্ণার মা আমাকে, লতাকে বলছি কিন্তু, যে যাত লতা, ঝর্ণার মা আমাকে দুটো হাঁসের ডিম দিয়ে গেছে না, ওর থেকে একটা সোনালীকে দিয়ে দেয়। বিশ্বাস করো আমি ওই রকম ডিমের কষা কোনোদিন আর খাইনি। কার রান্না করা? ওই ঝর্ণাদির মায়ের। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। ওই রকম মানে হাঁসের ডিমের কষাও তো এসা। আমি বললাম আমি কিন্তু অনেকটাই ভাত খেলাম। সেজে বৌদি বলছি লতাকে, কারণ লতা সেজে ভাইয়ের বউ। তখন বলছে না না দিদি আপনি খান না, দিদি তো এতটুকুই খায়। দিদি এতটুকু খায়, আমি এতটা ভাত খেয়ে নিলাম। মানে আমি তো একটু মানে দিদি অন্ত প্রাণ একদম, মানে দিদি অন্ত। আমি এবার জিজ্ঞেস করতে চাই, শরীরটা তোমার এই মুহূর্তে একটু খারাপ, আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে, ফিরে একদম ঘুরে দাঁড়াবে, আবার ময়দান কাঁপাবে, এবং সেই সোনালী গুহকে আমরা ফেরত পাবো যিনি পুলিশ অফিসারের টেবিল চাপড়ে একদম দোর্দণ্ড প্রতাপ বামফ্রন্টের সময় একটা শিহরণ তৈরি করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিছানায়, সেই সময়কার কিছু স্মৃতি যা মানুষ জানে না, সেই সময়কার কিছু ঘটনা এক্সক্লুসিভলি সোনালী গুহর কাছ থেকে শুনতে চাই। যেমন বলো, মানে দিদি অসুস্থ, দিদি সোনালী গুহ তখন দিদির সঙ্গে আছেন, একদম এক্সক্লুসিভ কিছু ঘটনা সেরকম। 21শে জুলাই তাহলে বলি। 21শে জুলাইয়ের কথা। আচ্ছা, 21শে জুলাই চারিদিকে কি বলে গুলি চলছে। ঠিক কি ঘটেছিল? তুমি প্রত্যক্ষদর্শী, বুদ্ধবাবু আজকে আর নেই, মনীশ গুপ্ত আছেন, তুমি প্রত্যক্ষদর্শী, যতটুকু বলা যায় ততটুকু বলো। আমরা রেড রোডে বসেছি, আমাদের দিদি বলেছেন, মানে মমতা দি বলেছেন যে তোরা মুসলিম মেয়ে সেজে জ্যোতিবাবুর গাড়ি আটকাবি। আমি তো তখন বিয়ে হয়নি আমার পক্ষে মুসলিম মেয়ে সাজা সোজা। আমি ঘোমটা দিয়ে বসেছি। এবার হিজাব টিজাব পরে, বোরকা পরিনি, আমি মাথা ঘোমটা দিয়ে বসেছি। তখন এত তো হিন্দু মুসলমান আজকের মতো বেড়ে যায়নি। তখন আমাদের সঙ্গে একজন মেয়ে ছিলেন, সরি শ্যামলী ভদ্র বলে, তিনি তখন বিবাহিত, মানে তিনি তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তিনি বসেছেন, তার হাতে শাখা পলা সব আছে। সেটা খোলেননি না, তখন হোমওয়ার্কটা ঠিকঠাক মতো হয়নি। হ্যাঁ, তখন আমাদের তো সব মুখে মুখে, আমি বললাম শ্যামলী দি তুই কিন্তু বসবি, মিতালি দি তুমি বসবে, মিতালি দি সব বসে গেছি আমরা। তারপরে হঠাৎ আমি শুনতে পাচ্ছি যে আমাকে কেউ একটা বলছে, কোন একজন সাংবাদিক, তুই এখানে একটা বাজে গালাগালি দিয়ে বলছি, অমুক করতে বসেছিস। তোমাকে চিনে না? না চিনে, না চিনে বলছে। আচ্ছা, তখন আমি বলি কি বলছো, হোয়াট ডু মিন? বলছে আই মিন টু সে যে তোর ভাই পড়ে আছে মাটিতে। বলি শেখর গুলি খেয়ে আছে, তাহলে আমি আমার মাকে কি বলবো? আমাকে তো বাড়িতে বলতে হবে। তখন আমি কেঁদে ফেলেছি। তখন আমাদের পাড়ার দেখি একটা দাদা, সুভাষিস দা, তখন আমি সুভাষিস দাকে দেখতে পেয়েছি। সুভাষিস দাকে আমি বলছি, হ্যাঁ গো সুভাষিস দা, শেখরের কিছু হয়েছে? বলছি না তো। আমি বললাম এই যে এই সাংবাদিক দাদা আমাকে বলছে যে শেখর নাকি গুলি খেয়েছে। শেখরের শার্ট পরে, শেখরের একটা ভালো শার্ট পরে গেছে। তখন দিলীপ দাস বলে একজন বলেছে শেখরকে, শেখর তুই যে খুব ভালো একটা শার্ট পরেছিস, দে না তোর শার্টটা আমি একটু পরেছি। শেখরও রোগা আর দিলীপ দাসও রোগা। দিলীপ দাস গুলি খেয়ে গেছে। আচ্ছা, উনি ভেবেছেন শেখর। আচ্ছা, তোমার দাদা। তারপরে হয়ে গেল, জ্যোতিবাবু বেরিয়ে গেল, আমরা তাকে আটকাতে পারলাম না। মেয়ে পুলিশটা ধরে ফেলেছে যে তুমি শাখাপলা খোলনি আর তুমি মুসলমান মেয়ে এসেছো। শ্যামলীর দিকে তো অ্যারেস্ট করে নিয়ে গেল। জ্যোতিবাবু তো তখন দোর্দণ্ড প্রতাপ, জ্যোতিবাবু তো রাজার মতো আসতেন আর রাজার মতো যেতেন। জ্যোতিবাবুকে এই শ্যামলীর দিকে অ্যারেস্ট করে নিয়ে গেল ওই ঘোড়সাওয়ার পুলিশরা, খুব চালাচ্ছে। তারপরে আমি শ্যামলীদি করলাম, শ্যামলীদি উঠে পর, এখন অ্যারেস্ট না হলে তোকে কিন্তু মেরে পিঠ ফাটিয়ে দেবে। শ্যামলীদি উঠে পড়লো, শ্যামলীদিও মারা গেছে। তারপরে আমরা কিন্তু দিদির সঙ্গে হাঁটছি, তখন দিদি আমাদের, তখন কোথায়?
দিদি তখন রেড রোডে। আচ্ছা। দিদি তখন রেড রোডে। তখন আমরা হাঁটতে হাঁটতে কখন জানি রাইটার্সের সামনে এসে পড়েছি। তখন দিদি আমাদের বলছে যে আমরা তখন যুব কংগ্রেস করি, যে তোরা কিন্তু কেউ রাইটার্সের দিকে তাকাবি না। তখন আমি বলছি দিদি রাইটার্সের দিকে কি তাকাবো, রাইটার্সে আর কে থাকে, জ্যোতিবাবু থাকেন। আর তখন বুদ্ধবাবুকে অত জানি না, কিন্তু তখন তথ্য সম্প্রচার, হ্যাঁ তথ্য সম্প্রচার, আমরা বুদ্ধবাবুকে জানি না অত। তখন আমি বলছি জ্যোতিবাবু থাকেন আর ওই তুষার তালুকদার থাকেন। তুষার তালুকদার তো তখন রাইটার্সে বসেই না, তুষার তালুকদার তখন তো লালবাজারে বসে, পুলিশ কমিশনার। হ্যাঁ পুলিশ কমিশনার। তারপরে আর কি তাকাবো রাইটার্সের দিকে, আমরা তাকাই। তখন দিদি বলেছে না রে, ওরা না কিছু একটা করে ঝামেলা পাকাবে, দেখলি ওরা মানে সিপিএম, ওরা না কিছু একটা করে ঝামেলা পাকাবে, আর ঝামেলা পাকিয়ে আমাদের নামে দোষ দেবে। দিদি খুব দূরদর্শী, কিন্তু ওরা পরে কিছু একটা করে ছাতা নাতা করে হ্যান ত্যান করে এত অমুকে মার খেয়েছে তমুকে মার খেয়েছে, হয়ে গেল মেয়রডে গন্ডগোল। মদনদা কোথায় আছেন আমি জানি না, আমি মদনদার কাছে ক্ষমা চাইবো। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো যদি মদনদার, জানি মদনদার এতে লাগবে না, কিন্তু মদনদার যদি আতে ঘা লাগে, মদনদা তখন বলছে আমরা 50, ওরা কিন্তু 5, মানে পুলিশের কথা বলছি, কিন্তু প্রচন্ড লাঠিচার্জ হচ্ছে। তখন মুকুন্দ কি বলে কি চক্রবর্তী একজন, তার ভাইকে দিদি বিধানসভায়, রাজ্য বিধানসভায় কাজ দিয়েছে, কৃষ্ণ চক্রবর্তী। আচ্ছা। মুরারি চক্রবর্তী। আচ্ছা। মুরারি চক্রবর্তী যুব কংগ্রেসের ব্যানারটা বাজছে, পুলিশ তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেললো। মুরারি চক্রবর্তী শুধু একটা কথা বলেছিল, মমতা ব্যানার্জি, ব্যাস, আর কিছু বলতে পারে। তখন দিদি মুরারি চক্রবর্তীকে কোনোদিন ভালো বলে না। যখন উদ্দেশ্য কি ছিল সেদিন তোমাদের? আমাদের ছিল বেকার সমস্যা। না না, ইস্যু বলছি না, আসল লক্ষ্য কি ছিল? জ্যোতিবাবুকে কোনোভাবে গার্ড করা? না, গার্ড করা না, জ্যোতিবাবুকে ঢুকতে দেবো না রাইটার্সে। আচ্ছা। জ্যোতিবাবুকে রাইটার্সে ঢুকতে দেবো না। এই রাইটার্সে থেকে লাভ কি? যে রাইটার্স মানে যে এখন যেমন সবাই বলে নবান্ন, তখন তো আমরা জানতাম রাইটার্সই সব। এই রাইটার্স থেকে লাভ কি? যে রাইটার্স থাকার ফলেও এত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বেকার হয়ে গেছে, বেকার সমস্যা বাড়ছে। মানে তোমাদের একটা জ্যোতিবাবুকে ঘিরে এজিটেশন করা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তারপরে অনেক রক্তক্ষয়ের মধ্যে দিয়েই তো রাজনৈতিক পট পরিবর্তন দীর্ঘকাল ধরে, এখন কেন দীর্ঘকাল ধরে হয়ে আসছে, আমরা মহাকাব্যেও তাই দেখি। তারপর সোনালী গুহ বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসক হলেন, আজকে তিনি যদি মুখ্যমন্ত্রী, তুমি যদি মুখ্যমন্ত্রী হতে বা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি এই ঘটনা ঘটতো, আর কি করতে? যদি ও যা বলেছিলেন সেই কথাই কি বলতে, নাকি অন্য কোনোভাবে ডিল করতে তোমরা? কি বলেছিলেন সেই সময়? তো জ্যোতিবাবুর কথা নিয়ে অনেক রকমের, অনেক ধরনের অনেক বিকৃতি হয়, তোমরা বেটার বলতে পারবে, আমরা ইতিহাস ঘেঁটে বলবো, তোমরা একদম ঘটনাস্থল থেকে বলতে পারবে। জ্যোতিবাবু কি বলেছিলেন এখন তো দেখো, 93 সালের 21শে জুলাই, এখন আজকে এটা বোধহয় 2025, 32 বছর আগে। এখন তো আমার মনে নেই। আর তোমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দায়ী করতে কেন? তারপরে তখন তো তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী, দেখো সচিব ছিলেন মনীশ গুপ্ত। মনীশ গুপ্তর নির্দেশেই তো গুলি চলেছিল। সেই মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোথাও গিয়ে কি সোনালী গুহকে একটু হলেও ব্যথা দেয়? এখন দেয়। দেখো, যে শহীদের রক্তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, আজকে সেই শহীদ দিবসে যখন, আমি কোনো গানের বিপক্ষে নই, পাগলুও মানুষ শুনবে, ভীমসেন যোশীও শুনবে, রশিদ খানও শুনবে, রবীন্দ্রসঙ্গীতও শুনবে, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে যখন পাগলু হয়, আপাদমস্তক রাজনৈতিক নেত্রী সোনালী গুহ, আগুন খেকো রাজনৈতিক নেত্রী সোনালী গুহ, সেটাকে কিভাবে দেখেন? খুব অনেস্ট অ্যান্সার চাইছি। একদম ভালোভাবে দেখি না, কারণ দেখো যে পাগলু করেছিলেন দেব, আমি পাগলুর বিরুদ্ধে নই, না পাগলু শুনবে লোকে, আমি আজকে দুপুরেও পাগলু দেখেছি। হ্যাঁ, কিন্তু সেটা 21শে জুলাইয়ের মঞ্চে কি হওয়াটা উচিত? না, আমি দেবের কথা বলছি। দেব তো তখন ছিলই না। দেব সেই সময়ের যে কি পরিস্থিতি, কি মানে, আমি একটা ঘটনা বলবো, সবার বাড়িতে দিদি তখন টাকা দিতে যাচ্ছেন। কোন সময়? 21শে জুন। আচ্ছা। মার্টিয়ার্স বেনেভোলেন্ট ফান্ড, শহীদ স্মারক তহবিল, হেরেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়, আর আমাদের সব, আমরা ছিলাম কাছাকাছি। প্রচুর টাকা উঠেছিল, কারণ দিদি সৎ,
এই ধারণাটা মানুষের মনে ছিল। স্কুলের বাচ্চারাও টিফিনের পয়সা বাঁচিয়ে, আমার মনে আছে হাওড়ার বাণী সিংহ রায় বলে একজন ছিলেন, তার মেয়েকে উনি রাখতেন ভুটুন বলে, বলে জানিস তো সোনালি আজকে না আমার ভুটুন গেছে, ও স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে মমতার ওই শহীদ স্মারক তহবিলে টাকা দেবে। বলি বাণীদা ভুটুন মানে তোমার মেয়ে? তখন বাণীদা হ্যাঁ বললো হ্যাঁ। বলে কত টাকা দেবে? বলে দিক না 5-7-10 টাকা করে দিলে তো মমতার ব্যাংকে অনেক আসবে। আচ্ছা। রঞ্জিত দাস গাইঘাটায় থাকতেন, রঞ্জিত দাসের স্ত্রী তখন গর্ভবতী যখন রঞ্জিত দাস মারা গেছে, দিদি গেছেন, দিদির সঙ্গে আমরা সবাই গেছি। রঞ্জিত দাসের স্ত্রীকে গিয়ে দিদি টাকা এটা দিলেন, চেকটা দিলেন, এলাহাবাদ ব্যাংকে তখন টাকাটা জমা পড়ছে। সেই টাকার সদ্ব্যবহার হয়েছিল সবটা? হ্যাঁ আচ্ছা, নিশ্চয়। মানে এখনকার মতো পরিস্থিতি তখন সত্যিই ছিল না, তখন গোটা সমাজটাই অন্যরকম ছিল। হ্যাঁ, কেউ যে ওই টাকা চুরি করবে সেই ধারণা মানে ওই মনোবৃত্তি কারো ছিল না। আচ্ছা দিদি, আমি শুনছিলাম, ঠিক ভুল তুমি বলতে পারবে, আমি ছোট তুমি মাফ করবে, কিন্তু সাংবাদিক আমাকে জিজ্ঞেস করতেই হবে, বুদ্ধবাবুকে কেন্দ্র করে তোমাকে নিয়ে মুখ্যমন্ত্রী, অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেছিলেন। বলেছেন বুদ্ধ প্রেম করে। না 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 দিদি, এটা কি জন্য বলেছিলেন? আমি বলছি দিদি আমি তো সদমা মানুষ, হিন্দু করে। এটা কি জন্য বলেছিলেন উনি? না এটা বলছি, আমাকে বলছি তুই তাহলে বুদ্ধ সামনে, বুদ্ধ যখন আসেন, মানে বুদ্ধ তো আসতেন বৃহস্পতিবার করে, তুই তখন এত সাজগোজ করে যাস কেন, ভালো শাড়ি পরে যাস কেন? তখন আমি বললাম দিদি আমি তো তোমার সঙ্গে, মানে তোমার বাড়িতে যখন আসি তখন আমাকে বাইরে বেরোনোর মতো জামা কাপড় পরে আসতে হয়। তখন দিদি বলেছিলেন আমার বয়ে গেছে তোর সঙ্গে প্রেম করতে। দিদি তুমি মেয়ে ছেলে, আমিও মেয়ে ছেলে, দেখো বিপরীত লিঙ্গের তো প্রেম ভালোবাসা হয়, কিন্তু বুদ্ধদেব মানুষটা কিন্তু অত্যন্ত ভালো ছিলেন। আচ্ছা, বুদ্ধবাবু আমাকে বলেছিলেন একবার, না মা ঠাকুরুন, ওই লোকপাল বিন্নি আমি বলতে বলছিলাম মা ঠাকুরুন। তখন পার্থ চ্যাটার্জি বললেন বুদ্ধবাবু আপনি কি বললেন সোনালীকে, সি সাফারিং ফ্রম নট গেটিং এ চাইল্ড। তখন আমার সন্তান ছিল না। তখন বুদ্ধবাবু বললেন আচ্ছা সোনালীর কোনো সন্তান হয়নি? তখন পার্থদা বললেন না, আমি তো বললাম সি সাফারিং ফ্রম নট গেটিং এ চাইল্ড। আমার যখন মেয়ে হলো, আমার বিয়ের 8 বছর পর আমার মেয়ে হয়েছে, তখন আমি বুদ্ধবাবুকে লিখলাম, রেসপেক্টেড স্যার, ইউল বি গ্ল্যাড টু নো দ্যাট আই বিকেম এ মাদার অফ এ ডটার। আচ্ছা। তখন বুদ্ধবাবু আমাদের তেরচা তাকাতেন, তেরচাটাকেই বললেন কি নাম রেখেছেন মেয়ে? তখন আমি বললাম ঐশানী। বললো ঐশানী শব্দের মানে কি? তখন আমি বললাম স্যার মা দুর্গা। ওনাকে তো স্যার বলতেই হবে, লিডার অফ দ্য হাউস। তখন বললেন আপনি ভীষণ ধর্মভীরু। তখন আমি বললাম স্যার ধর্মটাই তো আছে, আমি তো আর আপনি নই বা মীরা ম্যাডামও নই, মানে আমি ওনাকে ম্যাডাম সম্মান জানালাম ঠিক, যে আমি মেয়ের নাম রাখবো সুচেতনা। তখন বললো আপনি একটু চা খাবেন? আমি ফন্ড অফ টি। আমি বললাম চা খাওয়ালে কে না খায়, আর বিধানসভার ভেতরটা তোমরা জানো খুব ঠান্ডা। তখন হ্যাঁ, তখন আমি বললাম আপনি খাওয়ালে তো আরো খাবো। তখন আমার ঘরে আসুন, মানে আমি ভয় পাচ্ছি, দিদি যদি কিছু ভাবেন। তখন আমি পার্থদাকে বলছি, ও পার্থদা আমাকে একটু সাথ দাও না। পার্থ বলছে যা না তুই। তখন আমি বললাম বুদ্ধদেব বাবু ডেকেছে কিন্তু আমাকে, তুমি চলো। বলছে না না তুই একা যা, আবার কেস খাওয়াবে আমাকে। গেলাম। তারপরে রিনা বলে একজন মেয়ে আছে, ছিলেন আর কি, উনি মারা গেছেন, আমাদের বিধানসভায় চা দিতেন। বুদ্ধবাবু যখনই চা খেত আমি গিয়ে ওনার কাপ থেকে তো চুমু দিতে পারি না, প্লেটে ঢেলে বলতাম স্যার আমি আপনার থেকে এক চুমু খেয়ে গেলাম। তখন উনি রিনাকে বললেন, এতটা ইজিলি অ্যাফোর্ডেবল ছিলেন? হ্যাঁ। আচ্ছা, উনি তো সিগারেট খেতে বাইরে আসতেন। জ্যোতিবাবু কেমন ছিলেন? জ্যোতিবাবুকে আমি দেখিনি, আমি জ্যোতিবাবুকে পাইনি। না বিধানসভায় পাওয়ার কথা বলছি না, এমনি মানে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে তোমাদের ইমপ্রেশন কি জ্যোতিবাবু সম্পর্কে? জ্যোতিবাবু খুব ভাবগম্ভীর ছিলেন। আচ্ছা, আর বুদ্ধবাবু খুব ভাবগম্ভীর। আর মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভাবগম্ভীর, তাকে তো একটা বৃত্ত ঘিরে রাখে। মানে দিদি যদি বুঝতে পারেন, দিদি যেদিন মুখ্যমন্ত্রী হলেন, দিদি সেদিন কিন্তু সব এমএলএদের কাছে চলে গেলেন, মানে বিরোধী দলের সব এমএলএ তো খামলা খামলি করছে দিদিকে নিয়ে। আমি দিদিকে পরিচয় করাচ্ছি, দিদি ও হচ্ছে অমুক, ও হচ্ছে তমুক। তখন দিদি বলছে শোন আমি সবার সম্বন্ধে সবকিছু জেনি, তবে এখন মিশতে এসছি কিন্তু, আর তুই এত বেশি কথা বলিস না। তখন আমি তো আগের খেলোয়াড়, মানে আমি তো 2001-এ জিতেছি, তুমি তো 2011। তখন
আমি বলছি না দিদি ও তো অমুক, ও তো। তবে দিদি সবার সঙ্গে কথা বললেন, ভালো করলেন, রেসপন্স করলেন। তারপরে দিদি বসে পড়লেন, দিদি সবাইকে, দিদি তো নমস্কার, দিদি সবাইকে নমস্কার করতে বেরোলেন আর ঢুকলেন, মানে ঢুকলেন আর বেরোলেন। তারপরে আমার এখন মনে হয় বুদ্ধদেব বাবুকে আমি জ্যোতিবাবুকে হাউসে দেখোনি, বিং এ চিফ মিনিস্টার আমি পাই। এটা নিয়ে জ্যোতিবাবু যখন চলে গেলেন পৃথিবী থেকে, এটা নিয়ে একটা শোক প্রস্তাব এসেছিল বিধানসভাতে। তখন আমি বললাম দেখুন আমি জ্যোতিবাবুকে কোনোদিন মুখ্যমন্ত্রী হিসেবে পাইনি। 2010-এর 17ই জানুয়ারি। আচ্ছা, তো সেটা আমি তখন বললাম যে আমি জ্যোতিবাবু চলে যাওয়ার পরে আমি জ্যোতিবাবুর জায়গা থেকে আমি এমএলএ হয়েছি অন্তত মিনিমাম 4 বার। তখন এটা আমার কাছে অনেক গর্বের। একেবারেই। আমাকে মনে আছে দিদি শ্যামপিত্রদা এসেছিলেন। শ্যামপিত্রদা, হ্যাঁ, শ্যামপিত্রদাকে দিদি বলেছিলেন ডু ইউ নো মিস্টার পিত্রদা যে ও কোথা থেকে জিতেছে? তখন শ্যামপিত্রদা জানে না, কনস্টিটিউয়েন্সি অফ মিস্টার জ্যোতি বসু। না, দিদি তখন বলছেন যে যেখান থেকে জ্যোতিবাবু জিততেন। তখন শ্যামপিত্রদা বললো আচ্ছা, বলে এরকম করে তাকালেন। আমাদের ওখানে একটা ডোঙাড়িয়া বিরাট ওয়াটার প্রজেক্ট আছে, কান্তি গাঙ্গুলি সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে 2003-এ পঞ্চায়েত নির্বাচনের আগে কান্তি গাঙ্গুলি বিরাট এ করলো। আমি দেখি আমার ওখানে তখন পিএইচই মিনিস্টার সেন্ট্রাল ল্যাব যেন কে একটা, সে খেতে গেছে, সুব্রত মুখার্জি নিয়ে গেছে তাকে। সুব্রত মুখার্জি আমাকে পরিচয়, আমি তখন ডেপুটি স্পিকার। সুব্রত মুখার্জি বলছেন যে জানেন ও কে? তখন উনি জানেন না, বলে নো নো। তখন বলছে ও ডেপুটি স্পিকার অফ বেঙ্গল। বলছি আরে ডেপুটি স্পিকার মানে আপনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার? তখন আমি বলছি আমি অত ইংরেজি জানি না। বললাম ইয়েস স্যার, ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ এসবে চলছে। তখন আমি দুপুরবেলা দই টই খাই। তখন আমি বললাম সুব্রত একটু দই পাওয়া যাবে? তখন সুব্রত বললেন হ্যাঁ, কেন পাওয়া যাবে না, তুই খাবি? তখন হ্যাঁ। তখন উনি আমাকে জিজ্ঞেস করছেন ইংরেজিতে যে তুমি ভাত খাও না? তখন আমি বললাম স্যার এই তো চেহারা দেখতে পাচ্ছেন। তখন বলছে ভাত খেলে কেউ মোটা হয় না। উনি বলছেন ভাত খেলে কেউ মোটা হয় না, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি জল খেলেও মোটা হবে। তখন আমি বললাম স্যার এটা তো সবাই বলে, আমার মাও বলে, তবে আমার মা জানেন তো, মানে মা মোটা আর কি, এটা বোঝালাম ওনাকে, হেরিডিটি। হ্যাঁ হেরিডিটি। তখন উনি বললেন না রে তুমি খাও তো ভাত, কিন্তু আমি এখন তোমার কাছে এসেছি, মানে এটা তুমি বলছো তোমার কনস্টিটিউয়েন্সি। তখন আমি বললাম ইয়েস অফকোর্স। তখন বললো এখানে আমি খাবোই না যদি তুমি ভাত না খাও। তখন ওনার সম্মানার্থে তো আমাকে ভাত খেতেই হলো। হ্যাঁ, তখন উনি আমরা সব খেলাম, মাছ মাংস যা হয়েছিল সব খেলাম। সুব্রত মুখার্জি লাঞ্চ দিয়েছে, সব রকম তো আয়োজন। তারপরে সব খেলাম, খেয়ে তারপর তো উঠে গেলাম। আমার মনে হয় মমতাদি এখনো নিজেকে একটা, মমতাদি তো বুদ্ধবাবুকে খুব কাছে থেকে দেখেছেন, মমতাদি এখন নিজেকে একটা বলয় তৈরি করে রাখেন। মমতাদি ঢুকলেই, মমতাদির আগে পিছনে দেখি ববিদা ঢোকেন, অরূপ বিশ্বাস ঢোকেন। কেউ আমার কথা নিয়ে যদি কোনো মানে ব্যক্তিগত, ববিদার ওয়াইফ কিন্তু স্মার্ট, কিন্তু আমাদের সঙ্গে কলেজে পড়তো। ববিদার বইয়ের নাম হচ্ছে রুবি, আর ববিদার নাম হচ্ছে ববি। হ্যাঁ, ববিদার নাম হচ্ছে ববি। এবার যখন ইসমাত এসছে, ইসমাত খুব সুন্দর দেখতো। ওই যে শেখর গু আমার দাদা, সে তো ইসমাতের জন্য পাগল। আচ্ছা, হ্যাঁ, সে বলছে আমি ইসমাতকে বিয়ে করবো। আমি বলছি এই তুই কি করবি, ববিদা তো আছে, মানে যা হয় অল্প। আমরা তো বন্ধুরা জিজ্ঞেস করলাম ইসমাতকে, হ্যাঁ রে মেয়েরা যারা তপতি ফপতি সব ছিলেন, ইসমাতকে জিজ্ঞেস করলো ফুলসজ্জার রাতে তোরা কি পরেছিলি, দুজনে কি পরেছিলি? আচ্ছা, ইসমাত বলল আমি ববি প্রিন্টের ব্লাউজ পরেছিলাম। হ্যাঁ, রুবি কালারের পাঞ্জাবি, না রুবি প্রিন্টের। আচ্ছা, রুবি প্রিন্টের ও এ পরেছিল শেরওয়ানি। আচ্ছা, আর রুবি প্রিন্টের লুঙ্গি। আচ্ছা, তখন আমরা সবাই আমার নাম তো রুবি, তোরা আমাকে ইসমাত বলিস কেন? আমরা তো তুই ইসমাত হাকিম হয়ে গেছিস, ইসমাত আর নেই, তখন তো ববি হাকিম। আমি আমার কলেজে একজন দাদা ছিলেন অসীম রঞ্জন ঘোষ, আমি তাকে বললাম অসীমদা জানো তো ইসমাতের বল ববিদা কিন্তু খুব বড় কংগ্রেস করে। তখন অসীমদার একটা কথা, তাহলে কি আমরা ছোট কংগ্রেস করি? তখন তো আমরা কংগ্রেস করি, মানে রাজীব গান্ধী আসলেন 87 সালের নির্বাচনে, বাংলার যুবক তুফান আনো, মা বোনেদের গার্জিয়ান শোনো। রাজীব গান্ধী তো ভালো বাংলা বলতে পারতেন না, মা বোনেদের গার্জিয়ান শোনো, বা লাল রাজ্যে আঘাত আনো। আমরা মিছিল নিয়ে সব চারুচন্ন কলেজে গেলাম, সেটা একটা। তো জ্যোতিবাবু কি বলেছিলেন এখন আমার এত মনে নেই,
আমরা বানতলায় গেছিলাম, বানতলা মনে আছে? বানতলায় গেছিলাম, দিদি বললেন তোরা সবাই আসবি, আমরা হরিদেবপুরে পার্টি অফিস, আমরা সবাই একত্র হলাম। শক্তি মণ্ডল আমাদের সঙ্গে গেছিলেন। দিদি একটা জিপ ছিল, জিপ চালাতো বিশু, দিদি বিশু পাশে দিদি বসতেন। শক্তিদাস দিদির সিটে বসলেন। দিদি বললেন শোন সোনালি, আমরা অনেকগুলো মেয়ে, 14-15টা মেয়ে দিদির সঙ্গে যাচ্ছি, আজকে কিন্তু বানতলায় আমাদের ঢুকতে দেবে না। তখন সত্যিটা চিৎকার জিজ্ঞেস করলো, চিৎকার করে কেন কেন ঢুকতে দেবে না, মমতা দিকে ঢুকতে। দিদি বললেন আজকে ওখানে ওরা কাটার লাগিয়ে দিয়েছে। তখন শক্তিদা বললো, শক্তিদা দিদিকে নাম ধরেই বলতো, তাহলে লিডার তুমি কি করবে? তখন দিদি বললো শুনুন শক্তিদা, আমি কারটা নিয়ে যাবো। কারটার মানে কাটবো। সত্যি কি দেখি ওখানে কাটা তার দেখিয়ে দিয়েছে, দিদি কাটছে, মানে ইনটিউশনটা ভয়ঙ্কর রকমের স্ট্রং, মারাত্মক। তো সেই ইনটিউশন থেকে এটা টের পাচ্ছেন না যে চারপাশে কারা আছে যার জন্য। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন এক লাইনে তুমি উত্তর দেবে। তুমি বললে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো, এটা কেন বললে এক লাইনে পর, তারপরে পরের প্রশ্নে যাব। দিদির মূল্যবোধ। আচ্ছা, দিদির মূল্যবোধ। আমি একটা ঘটনা বলি। আমরা মালদায় গেছি, আফটার ফরমেশন অফ তৃণমূল কংগ্রেস। দিদিকে তৃণমূল কংগ্রেসের, তখন তৃণমূল কংগ্রেস মানে অত স্প্রেড করেনি, দিদিকে ইংলিশ বাজার পুরসভার যে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সে 50,000 টাকা দিয়েছে। দিদি কিছুতেই নিচ্ছে না। দিদি ভেবেছে বোধহয় কৃষ্ণেন্দু কোথা থেকে একটা তুলে এনেছে। কৃষ্ণেন্দু দিদিকে হাতে পায়ে ধরে বিশ্বাস করাতে পারছে না যে দিদি আমি এটা তুলিনি টাকা। তাই সেই টাকার সোর্স কি সেটা কৃষ্ণেন্দু বলছে আমি কোনটা বন্ধুর থেকে নিয়েছি, দিদি এটা বিশ্বাস করছে না। এবার 48 আওয়ার্স বিফোর পোল, কৃষ্ণেন্দুর অ্যান্টি একটা ছেলে আছে বিশ্বজিৎ বলে, সে দিদি দিদি এরকম করছে। তখন আমি দেখি, আমি বিশ্বজিৎকে খুব ভালো করে চিনি, আমি দেখি কি বিশ্বজিৎ তুমি? বলে হ্যাঁ সোনালি দিদির সঙ্গে দেখা হবে। আমি বলি না আজকে তো দিদি তো তখন মানে একদম প্রচার শেষ, 48 আওয়ার্স বিফোর পোল, মানে এখন তো দিদি বিশ্রাম নিচ্ছে। তখন বলছে আমরা না সব সমর্থকেরা মিলে বা সহকর্মীরা মিলে আমরা 5,000 টাকা তুলেছি। আচ্ছা, দিদি যে বারান্দায় দাঁড়িয়ে, দিদির বাড়িতে তুমি গেছো তো? বাইরে থেকে দিদির বারান্দায় দেখবে পর্দা টর্দা টানা আছে। দিদি যে বিশ্বজিৎকে লক্ষ্য করেছে, বিশ্বজিৎ কি বলছে এইসব, দিদি হঠাৎ সুললিত কলায় বললো সোনালি বিশ্বজিৎ এসছে না রে। অ্যাকচুয়ালি বলি, সোশ্যাল মিডিয়া ফেস করতে আমি হয়তো ওনাদের সেটা পলিসি, ওনারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া খুব একটা ফেস করেন না। আগে যেটা করতেন মানে খুব একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ফেস করতে ওনারা কমফোর্টেবল নন হয়তো, বা ওনাদের প্রিন্সিপাল, ওনাদের পলিসি। এনিওয়ে তুমি বলো কেন করেন আমি জানি না, বা লেফট অরবিট বা রাইট উইং বলতে বিজেপি বা আরও যারা আছেন তারা করেন, কিন্তু এআইটিসির হয়তো কিছু প্রিন্সিপালগত সমস্যা আছে, থাকতেই পারে, সেটা আমরা জানি না। আমি এই তো প্রথম শুনছি। তো তখন আমি বললাম হ্যাঁ দিদি বিশ্বজিৎ এসছে, বলে দিদি পুরো কথাটা শুনেছি, বলে বিশ্বজিৎ বলে কিছু টাকা এনেছে না। তখন আমি বললাম হ্যাঁ দিদি যে ওরা সহকর্মীরা মিলে 5,000 টাকা। তখন বলে আমি কি টাকাটা নেবো? দিদি আমাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ দিদি তুমি টাকাটা নিলে তো বিশ্বজিৎ ভীষণ খুশি হবে, তুমি নাও দিদি। তখন আমাদের তো ভাড়ে মা বাবা নেই, মানে তৃণমূল কংগ্রেসের তখন টাকাই নেই। তখন আমি বললাম হ্যাঁ দিদি তুমি নাও। বিশ্বজিৎ মানে দিদির পাটা ছুঁয়ে না কি করবে। তখন বলছে দিদি আপনি নেবেন এই টাকাটা, আমি কিন্তু মানে ও তো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অ্যান্টি। তখন বলছে আমি কিন্তু কৃষ্ণেন্দুর মতো টাকা তুলিনি দিদি, আমরা সব সহকর্মীরা। তখন ফাঁস হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, তখন দিদি বলছে দেখো ওটা আমার আর কৃষ্ণেন্দুর ব্যাপার, কৃষ্ণেন্দু বড় নেতা, দিদিও বড় নেতা, তো আমি কৃষ্ণেন্দু থেকে টাকাটা নিইনি, কিন্তু আমি তোমাদের এই টাকাটা নেব। বিশ্বজিৎ যে কি করছে, এই মরাল ভ্যালুটা তখন ছিল, যেটা আজকে ল্যাক করে যাচ্ছে কোনোভাবে, মানে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, একদম শেষ দিকে আসবো। জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে অবশ্যই তোমার আমি মতামত নেব। বিজেপি নেত্রীই বলবো, বিজেপি নেত্রী সোনালী গুহ জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কিভাবে দেখছেন? দেখো আমার ঘরেও জগন্নাথ দৈত্যাপতি
তিনি জগন্নাথ দেবকে মানে দিয়েছেন, এসে প্রতিষ্ঠা করে গেছেন, 7 জন পুরোহিত নিয়ে এসে প্রতিষ্ঠা করে গেছেন। আমার ঘরেও স্বয়ং জগন্নাথ আছেন, ওই ওপরে ঠাকুর মন্দিরে তিনি জগন্নাথ বসাচ্ছেন, দুবেলা নিত্য তার সেবা হয়, নিত্য সেবা হয়। হ্যাঁ, ভগবানকে জগন্নাথকে তো আর অভুক্ত রাখা যায় না। একদমই। আমি আমার মেয়ের সঙ্গে এই জগন্নাথ মন্দির নিয়ে আলোচনা করি। আমরা রিসেন্টলি এই 10-11 তারিখের মধ্যে বোধহয় দীঘার জগন্নাথ ধামে যাব। আচ্ছা, খুব ভালো করে ঘুরে এসো। জগন্নাথ ধামে যাব। আমাকে আমার মেয়ে বলে, মা জগন্নাথ তো আমার মামা। মেয়ের কিন্তু জগন্নাথ ধামে মুখে ভাত হয়েছে। আচ্ছা, পুরীতে মুখে ভাত হয়েছে। আচ্ছা, কারণ আমার মেয়ের যেদিন যখন জন্ম হয় তার আগের বছর আমার ভাই মারা যান, দাদা মারা যান। আচ্ছা, তখন তো জগন্নাথই মামা। হ্যাঁ, জগন্নাথ মামা। মেয়ে তো পুরী তুমি এটাকে তাহলে পজিটিভলি দেখছো? একদম পজিটিভলি। আচ্ছা, এবার আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডাকনাম দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, পিসি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিহাসে অমর হয়ে থাকবেন। কারণ ভাইপোর প্রতি এই বাৎসল্য, এই কেমিস্ট্রিটাকে তুমি কিভাবে দেখেছো? পিসি ভাইপোর এই বাৎসল্য। ইনফ্যাক্ট আমারও মাঝে মধ্যে একটা রাগ হয় যে আমার মা ভাইপোদেরকে একটু বেশি ভালোবাসে বলে আমার ছোটবেলায় একটা অনুযোগ করতাম। এখন তো দেখি যে ভাইপোর প্রতি ভালোবাসায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের থেকে অনেক এগিয়ে। কারণটা কি? না মানে তোমার তুমি যেটা মানে বলতে কমফোর্টেবল তুমি সেটাই বলবে, না হলে বলবে না। এটা বলতেই হবে, আমি একদম জোর করব না। আসলে এইখানে একটা অন্য কেমিস্ট্রি কাজ করে। আচ্ছা, আমাকে দিদির অন্য ভাইয়ের বোনরাও জিজ্ঞেস করে যে সোনালি, আমি তো বাড়ির অন্য বোনদের মতোই, তুই বল অভিষেকের প্রতি এত ভালোবাসা কেন? তখন আমি বলি যে তোরা সব জেনেও কেন না জানার ভান করিস? আচ্ছা, আমি ওদের সবাইকে তুই তো কারি করি। আচ্ছা, উনি কি অভিষেক কি ছোটবেলায় খুব অসুস্থ হতেন? না, একদম না। আচ্ছা আচ্ছা, সুস্থ স্বাভাবিক একদম। সুস্থ স্বাভাবিক। এরকম হলো অনেক সময় দেখি যে ছোটবেলায় অসুস্থ, তার প্রতি একটু বাড়তি ভালোবাসা থাকে। না না, লতা আসলে মানে অভিষেকের মা আসলে দিদির মামাতো বোন। আচ্ছা, ঠিক আছে, সেটা তো ওনাদের পারিবারিক ব্যাপার, সেই বিষয়ে আমরা নাই বা গেলাম। সেটাই অন্য ভাইয়ের বউদের বলি যে তুমি দেখবে তুমি এখন যে প্রফেশনেই থাকো না কেন, তোমার মামাতো বোন বা পিস্তত ভাইয়ের প্রতি তোমার একটা আলাদা টান থাকে। ঠিকই তাই। দিদিরও মামাতো বোনের প্রতি ভীষণ আলাদা টান। মানে বীরভূমে? হ্যাঁ, বীরভূমে কুসুম্বা গ্রাম। হ্যাঁ, মাইমা তিনি মারা গেছেন। তিনি আমাকে মানে আমাদের সঙ্গে এমন সম্পর্ক, আমরা মাইমা বলে গিয়ে জড়িয়ে ধরতাম। তো মাইমা বলতো আমাকে, এই তো আমার মা লক্ষ্মী। তখন মাইমা আমাকে একটি মেয়েকে দিয়েছিল বাড়িতে রাখার জন্য, বিশাখা তার নাম। বিশাখা ছেলে আজকে মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আচ্ছা, তোমার দাদা খুব খুশি, আমরাও খুশি। আমার মেয়ের থেকে সে ছোট, আমার মেয়ের 3 ডিসেম্বর জন্ম, আর সেই বাচ্চাটার 31 ডিসেম্বর জন্ম। তারপরে আমার মেয়েও এবার CBSE দিচ্ছে। তখন আমি আমার মেয়েকে বললাম, শোন ওই ছেলেটার নাম বুড়া, বুড়া কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করেছে বাবা। তখন আমার মেয়ে বলছে, মা বুড়া তো আমাকে 3 পেতো, সেটা পেতো, এখন সে মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তোকেও এবার ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। তো তোমার দাদার আক্ষেপ হচ্ছে যে আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে। যখন পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে, মানে অর্পিতার বাড়ি থেকে বিশেষ করে অত হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া যায়, 52 কোটি টাকা, তখন ওর স্কুলে একটা বাচ্চা ওকে বলে, তোর মাও তো 4 বারের MLA আর 1 বারের ডেপুটি স্পিকার ছিল, তোদেরও তো খুব পয়সা নেই। না না, এটা তো একেবারেই মানে আমরা তো মানবো না। তখন আমাকে স্কুল থেকে ফোন করে, বলে ওর পেরেন্টসকে একটু দিই। তো ওর বাবা ফোন ধরে, বলে হ্যাঁ বলুন। ওর বাবা তো শক্ত না। তখন আমি বললাম, হ্যাঁ কী হয়েছে ম্যাডাম বলুন। আমি বললাম, আমি ওর মা কথা বলছি। বলে আজকে ঐশানীকে আপনারা একটু দেখে রাখবেন। কেন, ঐশানী কি কোনো বদমাইশি করেছে? বলে না, ঐশানী তো বদমাইশি করে, মন খারাপ। হ্যাঁ, মন খারাপ। ও এসে তোমার দাদার কাঁধে মাথা রেখে যা কাঁদলো না, ও পাপা আমাদের কি অনেক টাকা। তাহলে তো এখনো ছোট সিগারেট খান, মানে ভাবাই যায় না যে একবারের কাউন্সিলরদেরকে আমরা যেভাবে দেখি, যাক সেটা তাদের ব্যাপার। আমি কোনো স্টেটমেন্ট তো বিল্ড কোনো কালে করি না, আজকেও করবো না, কিন্তু তাহলে তো এখনো ছোট সিগারেট খান আমরা দেখি।
যাই হোক, 1 ঘন্টা সময় কিভাবে পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। একদম 2026-এর ভোট আসছে, সোনালী গুহ আবার মাঠে নামবে তো? অবশ্যই। একদম ট্রাম লাইন কাঁপিয়ে, কলকাতার কালো পিচের রাস্তা কাঁপিয়ে, একদম বাংলার লাল মেঠো পথ ধরে কিন্তু সোনালী গুহকে আবার দৃপ্ত পদচারণায় আমরা দেখতে চাই। এই শুভেচ্ছা রইল। এবং শেষ যেটা প্রশ্ন করব মানুষের উদ্দেশ্যে, তোমার দর্শকদের উদ্দেশ্যে, অসংখ্য মানুষ এই ভিডিও দেখবেন, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি? অক্ষয় তৃতীয়া চলে গেছে, বিগত অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চলে গেছে, সে তো আর ফিরে পাবো না। পূর্ণ লগ্নে সমস্ত দর্শকদের আমার শুভেচ্ছা, শুভকামনা, শুভনন্দন অবশ্যই বলবো না, শুভনন্দনটা দিদির জন্য থাক। শুভেচ্ছা, শুভকামনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ভাবে বাঁচবেন, সৌভাতৃত্বে বাঁচবেন, অবশ্যই রেশারেশি করো না। শেষ হয়ে হইল না শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনোভাবে এই ইন্টারভিউ দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার বোন সোনালী গুহের বার্তা দিয়ে আমি শেষ করব। দিদি কেমন আছো? ভালো? তুমি বাঁচো দিদি, তোমাকে বাংলার দরকার।